ইরানে অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে নিরাপত্তা পরিষদে তেহরানের চিঠি। সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ, সরকারের নিষেধ হুঁশিয়ারি উপেক্ষা করেই চলছে আন্দোলন। সিরিয়ায় আইএসের লক্ষ্যবস্তুতে ব্যাপক মার্কিন হামলা, 35টির বেশি স্থাপনায় ছোড়া হয় প্রায় 100 ক্ষেপণাস্ত্র। আলেপ্পোয় যুদ্ধবিরতি ঘোষণা রাষ্ট্রীয় বাহিনীর। অভিবাসন বিরোধী অভিযানের প্রতিবাদে যুক্তরাষ্ট্র জুড়ে ব্যাপক বিক্ষোভ। আইসির কার্যক্রম বন্ধের দাবিতে ক্যালিফোর্নিয়া, মিনেসোটার রাজপথে হাজারো মানুষ। গাজায় যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপে যাওয়ার বিষয়ে অগ্রগতি। প্রশাসনিক ক্ষমতা ছাড়তে রাজি হামাস, আলোচনার মধ্যেও থেমে নেই দখলদার বাহিনীর বর্বরতা। এবং সৌদি আরব ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে যাচ্ছে তুরস্ক। 3 দেশের ইতিবাচক আলোচনা, মধ্যপ্রাচ্যে গড়ে উঠতে পারে নতুন সামরিক জোট, বলছেন বিশ্লেষকরা। ইরানের অভ্যন্তরীণ অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে জাতিসংঘে চিঠি পাঠিয়েছে তেহরান। ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে আন্দোলনকারীদের সহিংসতা উস্কে দিচ্ছে। এই হস্তক্ষেপ জাতিসংঘ সনদের লঙ্ঘন বলেও দাবি তেহরানের। এদিকে বিক্ষোভকারীদের সৃষ্টিকর্তার শত্রু বিবেচনার পাশাপাশি মৃত্যুদণ্ডের হুমকি দিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল। তবে এসব হুঁশিয়ারি তোয়াক্কা না করে ইরান জুড়ে চলছে আন্দোলন। এদিকে ইরানকে স্বাধীন করতে যুক্তরাষ্ট্র সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিভিন্ন শহরে টানা 2 সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে। স্থানীয় সময় শুক্রবার তেহরানের সাদাত আবাদ এলাকায় জড়ো হতে দেখা যায় বিক্ষোভকারীদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভিডিওতে জনসমাগম ও স্লোগানের দৃশ্য দেখা যায়। এ প্রেক্ষাপটে বিদেশ থেকে নতুন করে আন্দোলন চালিয়ে যাওয়ার ডাক দিয়েছেন ইরানের ক্ষমতাচ্যুত শাহের ছেলে রেজা পাহলাভি। শনিবার এক বার্তায় তিনি শ্রমিক ও গুরুত্বপূর্ণ খাতের কর্মীদের ধর্মঘটের ডাক দেন। পরিবহন, তেল, গ্যাস ও জ্বালানি খাতের কর্মীদের আন্দোলনে যোগ দিতে বলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এই বার্তা দ্রুত ছড়িয়ে পড়ে। বিক্ষোভের মধ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি জনগণের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান জানান। তার দাবি, কিছু মানুষ বিদেশি শক্তিকে খুশি করতে রাস্তায় নেমেছে। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের দেশের সমস্যার দিকে নজর দিতে বলেন। ইরান চাপের কাছে নতি স্বীকার করবে না বলেও জানান। এ অবস্থায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চিঠি পাঠিয়েছে ইরান। দেশটিতে চলমান সহিংসতার জন্য চিঠিতে যুক্তরাষ্ট্রকে দায়ী করেন ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাবানি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বেআইনিভাবে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। ইরানের মতে এসব পদক্ষেপ শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে। এগুলো জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন বলেও অভিযোগ তেহরানের। চিঠিতে বলা হয়, শান্তিপূর্ণ প্রতিবাদকে সহিংসতায় রূপ দেওয়ার পিছনে বিদেশি ভূমিকা রয়েছে। এদিকে ইরানি সেনাবাহিনীও আলাদা বিবৃতি দিয়েছে। সেনাবাহিনী বিদেশি ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকতে জনগণের প্রতি আহ্বান জানায়। বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে শত্রু হিসেবে উল্লেখ করা হয়। সেনাবাহিনী জানায়, জাতীয় নিরাপত্তা ও অবকাঠামো রক্ষায় তারা প্রস্তুত। খামেনির নেতৃত্বে সব বাহিনী একসঙ্গে কাজ করবে বলেও জানানো হয়। অ্যাটর্নি জেনারেল হুঁশিয়ারি দিয়েছেন, বিক্ষোভকারীদের সৃষ্টিকর্তার শত্রু হিসেবে বিবেচনা করা হবে এবং তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। সিরিয়া ইসলামিক স্টেটের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবার বিষয়টি জানায় মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। 35টির বেশি লক্ষ্যবস্তুতে প্রায় 100 ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে জানানো হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে অপারেশন হক আই স্ট্রাইক নামের এই অভিযানে 20টিরও বেশি বিমান ব্যবহার করা হয়। তবে হামলার সঠিক অবস্থান এবং হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং ওই অঞ্চলে মার্কিন বাহিনীকে রক্ষা করতে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে সেন্টকম। গত বছরের 13 ডিসেম্বর সিরিয়ায় আইএসের হামলায় 3 মার্কিন সেনা নিহতের পর থেকেই দেশটির বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান চলছে। এদিকে যুদ্ধবিরতি ঘোষণার পরও আলেপ্পোতে সিরিয় বাহিনী ও এসডিএফ এর পাল্টাপাল্টি হামলায় একদিন অন্তত 6 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 70 জন। এর মধ্যেই শেখ মাকসুদ এলাকায় যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছে সিরীয় বাহিনী। আত্মসমর্পণের পর এসডিএফ যোদ্ধাদের বাসে করে অন্য জায়গায় পাঠানো হচ্ছে বলে দাবি করেন তারা। তবে এ দাবি প্রত্যাখ্যান করেছে এসডিএফ। সিরিয়ার আলেপ্পোর বিভিন্ন এলাকায় মঙ্গলবার থেকে চলছে সংঘর্ষ। সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এসডিএফ এর হামলায় হতাহত হয়েছেন শতাধিক মানুষ।
তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। যদিও বেসামরিক এলাকায় হামলার অভিযোগ অস্বীকার করেছে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স এসডিএফ। স্থানীয় সময় শনিবার আলেপ্পোয় ড্রোন হামলা চালায় সংগঠনটি। একটি ড্রোন আলেপ্পোর গভর্নরেট ভবনে আঘাত হানে। সিরীয় সেনাবাহিনী বলছে এসডিএফ ইরানি তৈরি ড্রোন ব্যবহার করছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এসব হামলাকে সন্ত্রাসী তৎপরতা বলে আখ্যা দিয়েছে। এদিকে শেখ মাকসুদ এলাকায় সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দেয় সিরীয় বাহিনী। শনিবার বিকেল ৩টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। সরকারি বাহিনী জানায় পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আনা হচ্ছে। সরকারি সূত্র বলছে শেখ মাকসুদে বহু এসডিএফ যোদ্ধা আত্মসমর্পণ করেছে। তাদের বাসে করে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে তাবকা শহরে পাঠানো হয়েছে। একই সঙ্গে কিছু বেসামরিক পরিবারকেও এলাকা ছাড়তে দেয়া হয়। তবে এসডিএফ এই দাবি প্রত্যাখ্যান করেছে। তাদের বক্তব্য, বাসে করে যাদের নেওয়া হচ্ছে তারা যোদ্ধা নন, তারা জোরপূর্বক বাস্তুচ্যুত বেসামরিক মানুষ। এখনো কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে লড়াই চলছে বলে জানায় সরকার। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে। মার্কিন বিশেষ দূত টম ব্যারাক সংঘর্ষ বন্ধের আহ্বান জানান। তিনি বলেন, সহিংসতার সমন্বয় চুক্তিকে ঝুঁকির মুখে ফেলছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দফতর সংলাপ সহজ করতে প্রস্তুত বলেও জানান তিনি। এর আগে মার্চে এসডিএফ কে রাষ্ট্রীয় কাঠামোয় অন্তর্ভুক্তির চুক্তি হয়েছিল। সরকার বলছে সেই চুক্তির শর্ত এখনো মানা হয়নি। আলেপ্পোর গভর্নরের দাবি, এসডিএফ চুক্তি অনুযায়ী এলাকা ছাড়েনি, বরং ওই এলাকাকে হামলার ঘাঁটি হিসেবে ব্যবহার করা হয়েছে। সরকার নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছে বলে জানান তিনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের অভিবাসন বিরোধী অভিযানের প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। আইসির কার্যক্রম বন্ধে নানা স্লোগানে মুখরিত ওয়াশিংটন থেকে শুরু করে মিনিয়াপোলিসের রাজপথ। যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ফ্যাসিজম মেনে নিতে রাজি নন বলে জানান অনেক বিক্ষোভকারী। চলমান বিক্ষোভের মধ্যেই মিনেসোটার ডেমোক্রেট আইন প্রণেতাদের একটি দল ইমিগ্রেশন ডিটেনশন সেন্টার পরিদর্শনে গেলে তাদের ভবন ছাড়তে বলা হয়। গেল বছর যুক্তরাষ্ট্রে অভিবাসী বিরোধী অভিযানের অংশ হিসেবে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিইর গুলিতে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। এই বছরের শুরুতেই মিনিয়াপোলিস ইমিগ্রেশন কর্মকর্তার গুলিতে রেনি গুড নামের এক নারী নিহত হন। এই ঘটনার পর থেকে যুক্তরাষ্ট্র জুড়ে আইসিই বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বিভিন্ন শহরে। স্থানীয় সময় শনিবার মিনিয়াপোলিসে হাজারো মানুষ জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে বরফ, তুষার ও পাথর ছুড়লে এক কর্মকর্তা আহত হন। পুলিশ জানিয়েছে কয়েকজনকে আটক করে পরে ছেড়ে দেওয়া হয়। লস অ্যাঞ্জেলেসেও হাজার হাজার মানুষ অভিবাসী বিরোধী অভিযানের বিরুদ্ধে র্যালি করেন। সপ্তাহ জুড়ে অঙ্গরাজ্যটিতে প্রতিবাদ কর্মসূচি পালিত হবে বলে জানা গেছে। ফিলাডেলফিয়া অঙ্গরাজ্য বিক্ষোভকারীরা মিছিল করেছে এবং ফেডারেশন ডিটেনশন সেন্টারের বাইরে জড়ো হয়েছেন। আইসিই কে বিতাড়িত করতে নানা ধরনের স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ। আন্দোলনের ঢেউ পৌঁছে গেছে শনিবার ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের সামনে। বিক্ষোভকারীরা জানান, রাষ্ট্রীয় মদতপুষ্ট হত্যাকাণ্ড, ভেনেজুয়েলা দখল আর যত্রতত্র অন্য দেশ দখলের হুমকির মধ্য দিয়ে ট্রাম্প প্রশাসন সব সীমা অতিক্রম করে গেছে। আন্দোলনে যোগ দিয়েছেন নর্থ ক্যারোলাইনার বাসিন্দারা। তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মানসিক ভারসাম্যহীন বলে মন্তব্য করেছেন। ট্রাম্প প্রশাসনের সব দাবি মিথ্যা। যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিরুদ্ধে তাদের নীতি আর আন্তর্জাতিক নীতিগুলো দেখলেই বোঝা যায় তারা 20 শতকের ফ্যাসিস্ট সরকারগুলোর নীতি ও ছক অনুসরণ করছে। এসব আন্দোলনের মধ্যে ইলহান ওমর সহ মিনেসোটার ডেমোক্রেট আইন প্রণেতাদের একটি দল ইমিগ্রেশন ডিটেনশন সেন্টার পরিদর্শনে গেলে তাদের ভবন ছাড়তে বলা হয়। আইন প্রণেতারা এটিকে কংগ্রেসের নজরদারির দায়িত্বে বাধা হিসেবে দেখছেন। একই সঙ্গে প্রসিকিউটর নিহত রেনি গুডের ঘটনায় নতুন ভিডিও সহ প্রমাণ জমা দিতে জনসাধারণের সহায়তা চান তারা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। গাজার প্রশাসনিক ক্ষমতা ছেড়ে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে প্রস্তুত বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর মধ্যেও চলছে ইসরায়েলি হামলা। স্থানীয় সময় শনিবার নেতানিয়াহু বাহিনীর হামলায় অন্তত 3 ফিলিস্তিনি নিহত হন। কাগজে কলমে যুদ্ধবিরতি চললেও গাজায় থেমে নেই ইসরায়েলি বর্বরতা। স্থানীয় সময় শনিবার গাজার বিভিন্ন জায়গায় আক্রমণ চালায় নেতানিয়াহু বাহিনী। এতে শিশুসহ বেশ কয়েকজন হতাহত হন। নুসেইরাত ও বুরেজ শরণার্থী শিবিরে আবাসিক ভবনে হামলা হয়। রাফা আল মাওয়াসি ও গাজা সিটির আসকুলা এলাকায়ও হতাহতের খবর পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো সতর্কতা ছাড়াই চালানো হয় এসব হামলা। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, গাজা থেকে রকেট নিক্ষেপের ব্যর্থ চেষ্টার পর এসব হামলা চালায় তারা।
গাজার মানবিক পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। তীব্র শীত ও ত্রাণ প্রবেশে বাধার কারণে 7 দিনের এক নবজাতকের মৃত্যু হয়েছে দেইর আল-বালা এলাকায়। স্বাস্থ্য ও সিভিল ডিফেন্স জানায়, প্রয়োজনীয় তাঁবু ও নির্মাণ সামগ্রী ঢুকতে না দেয়ায় মানুষ ঝুঁকিপূর্ণ আশ্রয়ে বসবাস করছে। জাতিসংঘের হিসাবে গাজার প্রায় 80% ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত 71,000-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং 1,71,000-এর বেশি আহত হয়েছেন। এই পরিস্থিতির মধ্যেই হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসিম নাইম বলেন, হামাস গাজার সরকারি প্রশাসন থেকে পুরোপুরি সরে যেতে প্রস্তুত। তিনি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদনের পর যুদ্ধবিরতি একটি আন্তর্জাতিক পরিকল্পনায় পরিণত হয়েছে, কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রতিশ্রুতি ভঙ্গ করছেন বলে অভিযোগ করেন তিনি। নাইমের দাবি, যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইসরায়েলি হামলায় শতাধিক হতাহত হয়েছে, যা যুক্তরাষ্ট্রের সম্মতি ছাড়া সম্ভব নয়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। তেল সমৃদ্ধ সৌদি আরব ও পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তানের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে যাচ্ছে তুরস্ক। এ বিষয়ে 3 দেশের মধ্যে আলোচনা অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ। উপসাগরীয় অঞ্চল ও ইরান ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে এই চুক্তি বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যে একটি নতুন সামরিক জোট গড়ে উঠতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। সৌদি আরব ও পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তানের মধ্যকার একটি প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তুরস্ক। ঘনিষ্ঠ সূত্রের বরাতে স্থানীয় সময় শুক্রবার মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে আলোচনায় অগ্রগতি হয়েছে। চুক্তি হওয়ার সম্ভাবনাও খুব বেশি। এই উদ্যোগ বাস্তবায়িত হলে উপসাগরীয় অঞ্চল এবং ইরান ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে একটি নতুন সামরিক জোট গড়ে উঠতে পারে বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। এদিকে আঙ্কারা ও রিয়াদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার পাশাপাশি ইসলামাবাদ সুদানের দিকেও ঝুঁকছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। শুক্রবার রয়টার্স জানায়, শিগগিরই সুদানের সেনাবাহিনীর সঙ্গে $150 কোটি অস্ত্র চুক্তি করতে যাচ্ছে পাকিস্তান। সৌদি আরব ও তুরস্কের সমর্থন পাচ্ছে সুদানের সেনাবাহিনী। পাকিস্তানের বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাতে গণমাধ্যমটি আরও জানায়, অস্ত্র বিক্রির এই চুক্তিটি প্রায় চূড়ান্ত, যেখানে JF-17 যুদ্ধবিমানও অন্তর্ভুক্ত থাকতে পারে। পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব ত্রিপক্ষীয় জোট হলে 3 মুসলিম দেশের আলাদা শক্তি এক ছাতার নিচে আসবে। মক্কা মদিনার মতো পবিত্র ভূমির পাশাপাশি তেল সমৃদ্ধ সৌদি আরব বিশ্বের একমাত্র দেশ হিসেবে G20 জোটে প্রতিনিধিত্ব করছে। পাকিস্তান মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। আর এশিয়া ইউরোপের সংযোগস্থলে থাকা তুরস্কের রয়েছে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী। এর ফলে তারা একে অপরকে সুবিধা দিতে পারবে। পাকিস্তান ঐতিহাসিকভাবে সৌদি আরব ও তুরস্কের ঘনিষ্ঠ মিত্র হলেও রিয়াদ আঙ্কারা সম্পর্ক সবসময় ভালো ছিল না। বর্তমানে সিরিয়া ও সুদানের সংঘাতে কাছাকাছি এসেছে দুদেশ। বিশ্লেষকরা বলছেন, এই 3 দেশ একত্রিত হলে আঞ্চলিক রাজনীতিতে বড় পরিবর্তন আসতে পারে। এদিকে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক জোটেও বড় পরিবর্তনের ইঙ্গিত লক্ষণীয়। ইয়েমেনের সংঘাত ঘিরে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে দেখা দিয়েছে তীব্র টানাপোড়েন।